নমস্কার বন্ধুরা, আজ আমরা বন্ড ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। ফিক্সড রিটার্ন ক্যাটাগরির যে সমস্ত ইনভেস্টমেন্ট অপশানগুলো আছে তার মধ্যে বন্ড হলো এমন একটা ক্যাটাগরি যেটা সম্বন্ধে সবথেকে কম আলোচনা হয়, অথচ এটা একটা কিন্তু হাইলি সিকিউর ডেট ইনস্ট্রুমেন্ট এবং এখান থেকে যথেষ্ট ভালো রিটার্নও পাওয়া যায়। তো প্রথমেই আমরা জেনে নিই বন্ড ব্যাপারটা কি। ধরুন একটা অর্গানাইজেশন আছে যার এক্সপানশন করার জন্য কিছু অর্থের দরকার। এবার সেই অর্থটা সেই অর্গানাইজেশন কোত্থেকে পাবে? প্রথমে একটা অপশান আছে, সেই অর্গানাইজেশনটা যদি তার যে ইকুইটি অর্থাৎ তার যে শেয়ার আছে সেই শেয়ারটা যদি পাবলিককে বিক্রি করে তাহলে সেই শেয়ার বিক্রি করে তার টাকা আসতে পারে। কিন্তু এক্ষেত্রে অসুবিধা একটাই, তার শেয়ারের পরিমাণ কিন্তু কমে যাবে এবং তার যে লভ্যাংশের অংশ সেটা শেয়ার হোল্ডারকে দিতে হবে। আরেকটা অপশান আছে, যদি অর্গানাইজেশন চায় তাহলে সে ব্যাংক থেকে লোন নিতে পারে। কিন্তু এখানে প্রবলেম এটাই যে যখনই আপনি লোন নেবেন তখন কিন্তু এই লোনের ইন্টারেস্ট রেটটা কিন্তু বেশি থাকে। এই অবস্থায় দাঁড়িয়ে অর্গানাইজেশনের সামনে আর একটা অপশান খোলা থাকে। সেই অপশানটা হলো যে তারা চাইলে কিন্তু ইন্ডিভিজুয়ালকে একটা বন্ড ইস্যু করতে পারে এবং সেই বন্ড ইস্যু করে ইন্ডিভিজুয়ালের কাছ থেকে তারা টাকা তুলতে পারে এবং সেই টাকাটা তারা তাদের বিজনেসের পারপাসে লাগাতে পারে। এক্ষেত্রে লাভ যে তাকে তার ইকুইটিটা বিক্রি করতে হলো না। আবার ব্যাংক থেকে লোন নিলে যে পরিমাণ ইন্টারেস্ট দিতে হতো বন্ডের ক্ষেত্রে ততটা ইন্টারেস্টও দিতে হলো না। তো দুদিক থেকেই লাভ হলো। তো বন্ড ব্যাপারটা কি দাঁড়ালো? বন্ড হলো একটা হাইলি সিকিউর ডেট ইনস্ট্রুমেন্ট যেটার সাহায্যে একটা অর্গানাইজেশন কমন ইনভেস্টরের কাছ থেকে একটা নির্দিষ্ট টেনিওরের জন্য টাকা তুলতে পারে এবং যখন টেনিওরটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার সেই ইনভেস্টরকে যে পরিমাণ টাকা তুলেছিল সেই টাকাটা ফেরত দিতে হবে এবং তার সাথে সাথে একটা নির্দিষ্ট হারে তাকে সুদ দিতে হবে। এবার আমরা দেখব বন্ডের কি কি কম্পোনেন্ট আছে। বন্ডের প্রধানত তিনটে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ফেস ভ্যালু, কুপন রেট, টেনিওর। আমি একটা এক্সাম্পলের সাহায্যে আপনাকে এই তিনটে কম্পোনেন্ট বুঝিয়ে দিচ্ছি। ধরুন একটা ইনভেস্টর একটা বন্ড কিনলো, যে বন্ডের ফেস ভ্যালু হলো 5,000, কুপন রেট হচ্ছে 7.5% এবং টেনিওর হচ্ছে 10 বছর। তাহলে এখানে ফেস ভ্যালু ব্যাপারটা কি? ফেস ভ্যালু হলো বন্ডের যে একটা সিঙ্গেল ইউনিট যেটা ইনভেস্টররা কিনছে সেটাকে বলা হচ্ছে ফেস ভ্যালু। তো এই এক্সাম্পলেতে এই 5,000 টাকাটা হচ্ছে ফেস ভ্যালু বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। আবার এটাকে পার ভ্যালু বা নমিনাল ভ্যালু বলা হয়, অর্থাৎ অরিজিনাল যে টাকাটা দিয়ে ইনভেস্টর বন্ডটা কিনছে সেটাকে বলা হয় বন্ডের ফেস ভ্যালু। এরপর ইনভেস্টর বন্ডটা হোল্ড করে থাকবে এবং ম্যাচুরিটির শেষেতে যে অর্গানাইজেশন বন্ডটা ইস্যু করেছিল তারা ইনভেস্টরকে যে টাকা দিয়ে ও বন্ডটা কিনেছিল সেই টাকাটা ফেরত দেবে। তো এই এক্সাম্পলের ক্ষেত্রে 10 বছর পরেতে ওই 5,000 টাকা কিন্তু আবার ইনভেস্টরকে ফেরত দেবে। তখন আপনার মনে প্রশ্ন আসবে যে 10 বছর পরে সে টাকাটা ফেরত দিয়ে দিল, তাহলে যে ইনভেস্টর তার কি লাভ হলো? তো তার যেটা লাভ হলো সেটাকে বলা হয় কুপন রেট বা ইন্টারেস্ট রেট, অর্থাৎ প্রিন্সিপাল যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের উপর একটা সার্টেন পার্সেন্টেজ ইন্টারেস্ট সেটা কিন্তু ওই যে বন্ড ইস্যুয়ার সে যে বন্ড ইনভেস্টর তাকে দেবে, সেটাই হচ্ছে ওর লাভ, ওই ইন্টারেস্টটা লাভ। তো এক্ষেত্রে ধরুন 7% হারে ইন্টারেস্ট দিচ্ছে আর এখানে টেনিওর যেটা সেটা হলো 10 বছর, কারণ এটা 10 বছরের বন্ড। এবার দেখবো বন্ডের শ্রেণী বিভাগটা কি। দেখুন ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে বন্ডের আলাদা আলাদা শ্রেণী বিভাগ আছে। প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা আমরা দেখব সেটা হলো যে বন্ডের ইস্যুয়ার কারা, অর্থাৎ বন্ডটা কারা ইস্যু করছে। তো এই হিসাবে বন্ডকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম হলো গভর্নমেন্ট বন্ড। তো নাম শুনেই বুঝতে পারছেন যে এক্ষেত্রে গভর্নমেন্ট, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, এরা বন্ডটা ইস্যু করছে এবং এই বন্ডটা জেনারেলি লং টার্মের হয়, অর্থাৎ লম্বা সময়ের জন্য হয়, 5 থেকে 40 বছর পর্যন্ত হতে পারে এবং এটা হলো সব থেকে সেফ এবং সিকিউরড বন্ড, কারণ এক্ষেত্রে বন্ডের ইস্যুয়ার্স হচ্ছে গভর্নমেন্ট। এর পরের যে ক্যাটাগরিটা আসছে সেটা হলো পিএসইউ বন্ড। পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেসব অর্গানাইজেশনগুলো আছে, এক্ষেত্রে গভর্নমেন্টের 51%-এর বেশি স্টেক থাকে। যেমন ধরুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এদের যখন টাকার দরকার হয় তখন তারা এরকম বন্ড ইস্যু করে। এবং 3 নম্বর যে ক্যাটাগরিটা হলো সেটা হলো কর্পোরেট বন্ড, অর্থাৎ এক্ষেত্রে কর্পোরেট যারা আছে তারা বন্ড ইস্যু করে ফান্ড রেজ করতে পারে। ধরুন টাটা, বিড়লা, আদানি, আম্বানি এদের যে অর্গানাইজেশনগুলো আছে, তো এই অর্গানাইজেশনের যখন ফান্ডের দরকার হবে তখন এরকম এরা বন্ড ইস্যু করে এবং বন্ড ইস্যু করে তারা ফান্ড রেজ করে। এই বন্ডগুলো জেনারেলি শর্ট অথবা মিডিয়াম টার্মের হয়। আর একটা জিনিস দেখা যায় যে কর্পোরেট বন্ডের ক্ষেত্রে এদের যে ইল্ড মানে বন্ডের যে কুপন রেটটা সেটা কিন্তু বেশি হয়। তার কারণ কি? কারণ এই বন্ডটা একটু রিস্কিয়া। জেনারেলি যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা চাইবে সরকারি বন্ড মানে গভর্নমেন্ট বন্ড অথবা পিএসইউ বন্ডে ইনভেস্ট করতে, কারণ সেটা টোটালি সেফ। কিন্তু যখনই কর্পোরেট বন্ড আসছে তখন কিন্তু একটা সেফটির প্রশ্ন থেকেই যাচ্ছে। ধরুন যে কর্পোরেট বন্ড ইস্যু করলো তারা যদি পরে টাকাটা শোধ করতে না পারে তো সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যাচ্ছে। যখনই রিস্ক বেশি থেকে যাচ্ছে তখন কিন্তু ওই কর্পোরেটকে তাকে বেশি সুদের লোভ দেখাতে হবে, তবেই না লোকে কিনবে। এরপরে যে ক্যাটাগরিটার উপর বেস করে বন্ডের শ্রেণীবিভাগ আছে সেটা হলো বন্ডের যে কুপন, অর্থাৎ যে ইন্টারেস্টটা পাচ্ছি সেই ইন্টারেস্টের উপর বেস করে
বন্ডের আলাদা আলাদা ভাগ আছে। প্রথম যে ভাগটা সেটা হলো ফিক্সড কুপন রেট। এক্ষেত্রে বন্ডের যে কুপন রেটটা, সেই কুপন রেটটা ফিক্স থাকবে টোটাল 10 ইয়ারের জন্য। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন একজন ইনভেস্টার 10 ইয়ার্স ফিক্সড রিটার্ন বন্ড কিনলো গভর্নমেন্টের, যার ফেস ভ্যালু হচ্ছে 1000 রুপিস, এবং তিনি 1 এপ্রিল 2023-তে এই বন্ডটা কিনলেন। তো এক্ষেত্রে তিনি প্রতি বছর 7.5% হারে ইন্টারেস্ট পেতে থাকবেন, অর্থাৎ 1000 টাকা 7.5% মানে 75 টাকা। তো ওই একটা বন্ডের জন্য তিনি প্রতি বছর 75 টাকা করে পাবেন আগামী 10 বছর, অর্থাৎ 2033 সাল পর্যন্ত। তো এটা হলো ফিক্সড কুপন রেট। তো এরপরে যেটা আসছে সেটা হলো ফ্লোটিং কুপন বন্ড। এখানে কি হয়, ফিক্সড কুপনের ক্ষেত্রে কি হয় যে পুরো যে 10 ইয়ারটা ছিল সেই 10 ইয়ার জুড়ে এর যে কুপন রেট অর্থাৎ ইন্টারেস্ট রেটটা সেম ছিল, কিন্তু ফ্লোটিং কুপনে কি হচ্ছে, এটা কিন্তু ভ্যারি করে। কিভাবে ভ্যারি করবে, সেটা একটা প্রিডেফিনাইট একটা কন্ডিশন থাকে। ধরুন একটা বন্ড আছে, ফ্লোটিং কুপন রেট বন্ড আছে, যেখানেতে এটা ডিসাইড হয়ে আছে যে এনএসসির যে ইন্টারেস্ট রেট হবে তার থেকে 0.5% আমি এক্সট্রা দেবো। এবার যেভাবে যেভাবে এনএসসি রেট চেঞ্জ হবে সেইভাবে আপনার বন্ডেরও রেটটা চেঞ্জ হবে। এরপরে যেটা আসছে সেটা হলো জিরো কুপন বন্ড। তো এই বন্ডের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট বা কুপন রেট দেওয়া হবে না। তো আপনি প্রশ্ন করবেন যে তাহলে আমি বন্ডে ইনভেস্ট করব কেন? তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে বন্ডের যে ফেস ভ্যালুটা আছে সেই ফেস ভ্যালুটার থেকে আরও কম দামে অর্থাৎ আরও ডিসকাউন্টে বন্ডটা বিক্রি করা হয়। যেমন ধরুন একটা বন্ডের ফেস ভ্যালু 1000 টাকা, তো সেক্ষেত্রে আপনি যখন বন্ডটা কিনবেন সেক্ষেত্রে আপনি 700 টাকায় পাবেন, তখন আপনার এই 300 টাকাটা লাভ হচ্ছে। আদারওয়াইজ তো আপনার কোনো লাভই হবে না, আপনি ইনভেস্ট করবেন কেন জিরো কুপন বন্ডেতে? তো এরপরে বন্ডের যে অপশানটা আসছে সেটা হলো পারপিচুয়াল বন্ড। তো পারপিচুয়াল বন্ডের ক্ষেত্রে এর যে ম্যাচুরিটি টেনিওর এটা ফিক্স থাকে না, এটা চলতেই থাকে। এক্ষেত্রে ইসিআর যিনি আছেন, যিনি বন্ডটা কিনেছেন তাকে কিন্তু এই কুপন রেট বা ইন্টারেস্ট রেটটা কিন্তু কন্টিনিউয়াসলি দিতে থাকবেন। ধরুন একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন একজন ইনভেস্টার 1000 টাকার একটা পারপিচুয়াল বন্ডে ইনভেস্ট করেছে, যার ক্ষেত্রে কুপন রেট হচ্ছে 8%। তো এক্ষেত্রে কি হবে, যে ইনভেস্টার তিনি প্রতি বছর 80 টাকা করে অ্যাজ এ ইন্টারেস্ট ওটা থেকে পেতে থাকবেন, কিন্তু এক্ষেত্রে তিনি কখনোই প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ফেরত পাবেন না। এটা যতদিন চলবে অর্গানাইজেশন ততদিন পর্যন্ত তিনি ওই ইন্টারেস্টটা পেতে থাকবেন। তো এটা হলো পারপিচুয়াল বন্ড। তো এরপরের যে অপশানটা আসছে সেটা হলো ইনফ্লেশন লিঙ্ক বন্ড। ইনফ্লেশন লিঙ্ক বন্ডের ক্ষেত্রে ইনফ্লেশনের যে এফেক্টটা বন্ডের উপর এটাকে মিনিমাইজ করার চেষ্টা করা হয়। আর এই কারণের জন্য প্রতি বছর ইনফ্লেশনের উপর বেস করে বন্ডের যে ফেস ভ্যালুটা সেটা বাড়তে থাকে, এবং তার সাথে সাথে সেই ফেস ভ্যালুর উপর বেস করে তার যে কুপন রেট যেটা ক্যালকুলেশন হবে সেটাও বাড়তে থাকবে। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। ধরুন এই বছর আপনি একটা বন্ডে ইনভেস্ট করছেন যার ফেস ভ্যালু আছে 100 টাকা, এবং ধরুন যে ইনফ্লেশন রেট আছে 7%। তো পরের বছর বন্ডের ক্ষেত্রে যে ফেস ভ্যালুটা সেটা বেড়ে যাবে, সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে 107 টাকা, এবং সেইভাবেই 107 টাকার উপরে তো তখন কিন্তু ওই আপনার ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে। তো সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টটা আপনি বেশি পাচ্ছেন। এরপরে যে বন্ডের ক্যাটাগরিটা আসছে সেটা হলো কনভার্টেবল বন্ডস। কনভার্টেবল বন্ডের ক্ষেত্রে কী হয়, একটা নির্দিষ্ট সময় পরেতে আপনি যে বন্ডটা কিনেছেন সেই বন্ডটা আপনি চাইলে ম্যাচুরিটি পর্যন্ত ওয়েট করতে পারেন, অথবা ওই বন্ডটার এগেনস্টে আপনি ওই কোম্পানির কিছু শেয়ারও পেয়ে যেতে পারেন। তো এক্ষেত্রে একটা প্রিডিফাইন করা থাকে যে একটা বন্ডের এগেনস্টে আপনি কতগুলো সেই কোম্পানির শেয়ার পাবেন, সেটা আগে থেকে ডিসাইড করা থাকে। তো কনভার্টেবল বন্ডের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন যে ম্যাচুরিটির সময় ওই কোম্পানির শেয়ারের দাম কত আছে আর আপনি বন্ডের থেকে কত টাকা পাচ্ছেন। তো এরপরে যে অপশানটা আসছে সেটা হলো কোলাবল বন্ড। তো কোলাবল বন্ডের ক্ষেত্রে কি হয়, বন্ডের যিনি ইস্যুয়ার তিনি একটা নির্দিষ্ট সময় পরে বন্ডটাকে কল ব্যাক করে নিতে পারেন, অর্থাৎ প্রিম্যাচুয়ালি ওটাকে রিডিম করে নিতে পারেন। ধরুন একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। ধরুন একটা বন্ডের ফেস ভ্যালু ছিল 10,000 টাকা, এবং তার কুপন রেট ছিল 9.7%, এবং 10 ইয়ার ছিল 10 বছর, এবং এক্ষেত্রে শর্ত হচ্ছে যে 5 বছর পর যে কোনো সময় কোম্পানি চাইলে কিন্তু ওই বন্ডটাকে রিডিম করে নিতে পারে। তো এক্ষেত্রে ধরুন 9.7% কুপন রেট ছিল, এবং দেখা গেল যে 5 বছরের পর ইন্টারেস্ট রেট কমে গেছে। তো কোম্পানি কি চাইবে যে বন্ডটাকে তাড়াতাড়ি রিডিম করে নিতে, কারণ তাকে 9.7% ইন্টারেস্ট দিতে হচ্ছে। নতুন বন্ড ইস্যু করলে এর থেকে কম পয়সায় তিনি ফান্ডটা রেজ করতে পারবেন। তো কোলাবল বন্ডের ক্ষেত্রে অর্গানাইজেশনের এই সুবিধা আছে, আর এই সুবিধা থাকার জন্যই জেনারেলি দেখা যায় যে কোলাবল বন্ডের ক্ষেত্রে তার কুপন রেটটা বেশি হয়, কারণ যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে লস হয়ে যাবে না। তখন 5 বছর পরে হঠাৎ করে ইন্টারেস্ট রেট কমে গেল, আর সেই অবস্থায় তার যে অপরচুনিটিটা লস হলো সেই লসটাকে তো তাকে মেক আপ করতে হবে। সেই কারণে দেখা যায় যে কোলাবল বন্ডের ক্ষেত্রে কুপন রেটটা সবসময় বেশি থাকে। এরপরের যে অপশনটা আসছে সেটা হচ্ছে পুটেবল বন্ডস। পুটেবল বন্ড কোলাবল বন্ডের ঠিক উল্টোটা।
কোলাবল বন্ডের ক্ষেত্রে কি হয়েছিল, যারা বন্ডের ইস্যুয়ার তিনি একটা নির্দিষ্ট সময় পরে চাইলে বন্ডটা তাড়াতাড়ি রিডিম করে নিতে পারেন। পুটেবল বন্ডের ক্ষেত্রে কি হয়, যে বন্ডের যিনি গ্রাহক অর্থাৎ বন্ড যিনি কিনেছেন তিনি চাইলে একটা নির্দিষ্ট সময় পরে সেই বন্ডটাকে রিডিম করে নিতে পারেন। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই যে পুটেবল বন্ডটা এটা কিন্তু ইনভেস্টার যিনি তার ফেভারে থাকছে, আর এই কারণের জন্যই এর ইন্টারেস্ট রেটটা কম থাকে। তো ধরুন আগের এক্সাম্পলটার মতোই ধরে নিলাম এক্ষেত্রে বন্ডের যে ফেস ভ্যালু সেটা হচ্ছে 10,000 টাকা এবং কুপন রেট হচ্ছে 5.75%। এখন দেখা গেল হঠাৎ করে যে ইন্টারেস্ট রেট বাড়ছে, তো 5 বছর পেরিয়ে গেলে যিনি ইনভেস্টার আছেন তিনি কি করবেন, তিনি দেখছেন যে আমার যে পুরনো বন্ড আছে এই বন্ড থেকে 5.75% ইন্টারেস্ট পাচ্ছি, আর নতুন যেসব বন্ড ইস্যু হচ্ছে সেগুলোর ইন্টারেস্ট রেট আরও বেশি আছে। তো তখন তিনি কি করবেন, তখন তিনি তাড়াতাড়ি এটাকে রিডিম করার চেষ্টা করবেন এবং এটাকে রিডিম করে ফ্রেশ যে বন্ডগুলো ইস্যু হচ্ছে যেখানেতে কুপন রেট বেশি আছে তো সেগুলোকে ইনভেস্ট করবেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বন্ডগুলো এটা কিন্তু ইনভেস্টারের ফেভারে থাকছে এবং ইস্যুয়ারের এগেনস্টে থাকছে। এই কারণের জন্য কি হয় যে এক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কম থাকে। এবার ইনভেস্টমেন্ট টেনিওরের উপর বেস করে বন্ডকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম যেটা আছে সেটা হলো শর্ট টার্ম বন্ড। এক্ষেত্রে বন্ডের যে টেনিওরটা সেটা 1 থেকে 5 বছরের মধ্যে হয়। জেনারেলি দেখা যায় যেসব কর্পোরেট বন্ডগুলো হয় সেগুলো শর্ট টার্মের হয়। এরপরে বন্ডের যে ক্যাটাগরিটা আসছে সেটা হলো ইন্টারমিডিয়েট টার্ম বন্ডস। এক্ষেত্রে কি হয়, বন্ডের যে টেনিওরটা সেটা 5 থেকে 12 বছরের মধ্যে হয়। আর শেষে যেটা আসছে সেটা হচ্ছে লং টার্ম বন্ড। এক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট টেনিওরটা সেটা 12 বছরের বেশি হয়। বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন বন্ড থাকে সেগুলো খুব লং টার্ম বেসিসেতে হয়। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বন্ড ইনভেস্টমেন্টের রিস্ক কী। তো প্রথম যে রিস্ক সেটা হলো ইন্টারেস্ট রেট রিস্ক। সেটা কীরকম, তো বন্ডের ক্ষেত্রে কী হয়, যখন আপনি একটা বন্ড কিনছেন, বিশেষ করে যখন ফিক্সড কুপন বন্ডের ক্ষেত্রে, তো আপনি একটা নির্দিষ্ট রেটেতে বন্ডটা কিনছেন এবং থ্রু আউট দ্য যে টেনিওর সেই টেনিওরতে আপনার বন্ডের যে রেট সেটা সেম থাকছে। এবার ধরুন মার্কেটে হঠাৎ করে ইন্টারেস্ট রেট বেড়ে গেল, তো মার্কেটে যখন ইন্টারেস্ট রেট বেড়ে যাবে তখন আপনার পুরনো যে বন্ডটা আছে সেই বন্ডটা থেকে তো আপনি একই ইন্টারেস্ট পাবেন, অথচ সেই সময় যেসব নতুন বন্ড ইস্যু হচ্ছে সেই বন্ডগুলো থেকে আরও অনেক বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে আপনার অ্যাটফার কোনো লস নেই, কিন্তু যেটা লস হলো সেটা হচ্ছে আপনার অপরচুনিটি লস হলো। আর একটা ব্যাপার, বন্ড সবসময় তো মানুষ ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখে না, বন্ডটাকে সেকেন্ডারি মার্কেটে বিক্রিও করা যায়। অর্থাৎ আপনি একটা বন্ড কিনলেন, 2 বছর রাখলেন, তারপরে যখন সেই বন্ডের দাম বেড়ে গেল তখন সেই বন্ডটাকে আপনি বিক্রিও করে দিতে পারেন। যখনই ইন্টারেস্ট রেট বেড়ে যায় তখন কি হয়, আপনার যে পুরনো বন্ড সেই বন্ডের যে ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু কমে যায়, অর্থাৎ সেই দাম দিয়ে কিন্তু আর তখন বন্ডটা কেউ কিনবে না। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ধরুন আপনি একটা বন্ড কিনেছেন যে বন্ডের এখন কুপন রেট হচ্ছে 7%। এবার 2 বছর পরে দেখা গেল যে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এবং ইন্টারেস্ট রেট বেড়ে গিয়ে 9% হয়ে গেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যেসব নতুন নতুন বন্ডগুলো ইস্যু হচ্ছে সেই নতুন বন্ডগুলো থেকে 9% করে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, আর আপনার পুরনো যে বন্ড সেই বন্ড থেকে 7% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। তো কেউ কি আপনার ওই 7% ইন্টারেস্টের বন্ডটা কিনবে যেখানে 9% ইন্টারেস্ট রেটের বন্ডটা পাওয়া যাচ্ছে? তো এখন যদি আপনাকে ওই বন্ডটা বিক্রি করতে হয় তাহলে কিন্তু আপনাকে ওই বন্ডের যে ফেস ভ্যালু ছিল অর্থাৎ 1000 টাকা ছিল সেইটাকে কমিয়ে দিতে হবে, কারণ এই যে ইন্টারেস্টের ঘাটতিটা সেই ইন্টারেস্টের ঘাটতিটা আপনাকে প্রিন্সিপালে মেকআপ করে দিতে হবে। সুতরাং আপনাকে বন্ডটা সস্তায় বিক্রি করতে হবে। তো এটা হলো বন্ডের ইন্টারেস্ট রেট রিস্ক। এরপরে আরেকটা যে রিস্ক আছে সেটাকে বলা হচ্ছে কল রিস্ক। এটা অলরেডি আমি আপনাকে বলেছি। তো কোলাবল বন্ডের ক্ষেত্রে কি হয়, বন্ডের যিনি ইস্যুয়ার তিনি চাইলে একটা নির্দিষ্ট সময় পরে বন্ডটাকে রিডিম করে নিতে পারেন। তো সেক্ষেত্রে যিনি ইনভেস্টর তার ক্ষেত্রে এটা লস হয়ে যাবে। জেনারেলি দেখা যায় যে যখন লো ইন্টারেস্ট রেট হয় তখন কি হয়, যারা বন্ডের যিনি ইস্যুয়ার তিনি চাইবেন যে বন্ডটাকে তাড়াতাড়ি রিডিম করে নিতে, কারণ হাই ইন্টারেস্ট রেট যুক্ত বন্ডটা রেখে কী লাভ যেখানে সস্তায় বন্ড পাওয়া যাচ্ছে। তো এটা একটা রিস্ক, এটাকে বলা হয় কল রিস্ক। এর পরের যে রিস্কটা আছে সেটা হলো ইনফ্লেশন রিস্ক। ইনফ্লেশন রিস্কটা কীরকম, এটাও ফিক্সড কুপন রেট যে বন্ড আছে তার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয়। ধরুন একটা বন্ডে আপনি ইনভেস্ট করছেন যার ফিক্সড কুপন রেট হচ্ছে 5%, 1 বছর পরে দেখা গেল এখন ইন্টারেস্ট রেট 10% হয়ে গেছে, আপনার বন্ড হচ্ছে 10 বছরের। তো 10 বছর তো আপনি 5% হারেই রিটার্ন পাবেন, এদিকে ইনফ্লেশন হয়ে গেছে 10%। তো এফেক্টিভলি দেখতে গেলে কি হচ্ছে যে আপনার টাকা থেকে আপনি মাত্র 5 টাকা পাচ্ছেন, এদিকে ইনফ্লেশন 10%, তো আপনার লস হচ্ছে না। তো এই যে রিস্ক এটাকে বলা হচ্ছে ইনফ্লেশন রিস্ক। আর একটা খুব ইম্পর্টেন্ট রিস্ক সেটা হলো ডিফল্ট রিস্ক। এটা মেনলি অ্যাপ্লিকেবল কর্পোরেট বন্ডের ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট বা পিএসইউ যে বন্ডগুলো আছে এগুলো খুব সেফ বন্ড, কারণ এখানে যে গ্যারান্টি সেটা হচ্ছে সোভারিন গ্যারান্টি অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে গ্যারান্টি। কিন্তু ধরুন যখন কোনো কর্পোরেট বন্ড ইস্যু করছে তখন কিন্তু একটা মনে প্রশ্ন থেকে যায় যে যারা বন্ডটা ইস্যু করে টাকা তুললো তাদের কাছে কি ক্ষমতা থাকবে 10 বছর বা 20 বছর পরে যখন শোধ দিতে হবে তারা সেই টাকাটা শোধ দিতে পারবে? এমন তো হতেই পারে যদি কোম্পানিটা ডুবে যেতে পারে, ব্যাংকরাপ্ট হয়ে যেতে পারে, তখন কি হবে? যারা বন্ডটা কিনেছে তো তাদের টাকার কি হবে? তো এক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। তো এই যে রিস্ক থেকে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ডিফল্ট রিস্ক। যখনই আপনি কর্পোরেট বন্ডে ইনভেস্ট করবেন তো আপনাকে দেখে নিতে হবে যে বন্ডে ইনভেস্ট করছেন তার ফিনান্সিয়াল হেলথটা কেমন। তো ফিনান্সিয়াল হেলথটা জানতে হলে আপনাকে দেখতে হবে যে সেই বন্ডের রেটিংটা কেমন।
তো ভারতে বিভিন্ন ধরনের সংস্থা আছে যারা কিনা বিভিন্ন অর্গানাইজেশন যারা বন্ড ইস্যু করে তাদের যে ফিনান্সিয়াল হেলথ সেটাকে তারা মেজার করে। ক্রিসিল আছে, ICRA আছে। তো এইগুলো আমাদেরকে দেখতে হবে। আরও জানতে হবে যে বন্ডের মার্কেট কিভাবে কাজ করে, বন্ডের ট্যাক্সেশন সেটা কেমন, তো বা বন্ডে কীভাবে বা ইনভেস্ট করব, তো সব কিছুই নিয়ে আসবো পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।